Live আছি আমরা okay so hello everyone as I said before that আমি একটা ক্লাস নিব আজকে অ্যাডভান্স রাইটিং এর উপরে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসগুলো আমাদের অনেক সময় কনফিউশন হয় প্যাসিভ ভয়েস দিয়ে কীভাবে বড় বড় বাক্য প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি করতে পারি এই জিনিসটা নিয়ে আজকে কিছু সেন্টেন্সেস আমরা প্র্যাকটিস করব যেটা আমাদের বিভিন্ন একাডেমিক রাইটিং আইএলস বিসিএস এর রাইটিংয়ের একটা বিশাল অংশ আছে ইংলিশে এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংকে 200 মার্কের রিটেন থাকে ইংলিশের একটা বিশাল অংশ আছে তো এই জায়গাগুলোতে আপনার কাজে লাগবে অনেক বেশি তাছাড়া যারা ফ্রিল্যান্সিং করেন অথবা আর্টিকেল রাইট করেন বিভিন্ন নিউজ পেপারে এই ব্যাপারগুলো আপনাদের জানা উচিত বলে আমি মনে করি তাছাড়া ইংলিশ রাইটিং অনেকেই শিখতে চান আর সবচেয়ে বড় কথা যারা ভার্সিটিতে পড়তেছেন আর বিভিন্ন ভার্সিটিতে ইংলিশ ভার্সনে লেখা লাগে তো অনেকে ইংলিশ পারেন না অত বেশি একটা তো তাদের সবার জন্যই হচ্ছে এই আয়োজনটা সো ক্লাসটা আমি শুরু করব যেটা বলছিলাম অ্যাডভান্স রাইটিং ক্লাস মূলত হচ্ছে প্যাসিভ ভয়েস দিয়ে সব পুরো প্যাসিভ ভয়েস তো আলোচনা করা যাবে না একটা প্যাসিভ ভয়েসকে ধরে আমরা বেসিক্যালি করব আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা অ্যান্ড এভরিথিং ওকে কিনা সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি আই থিঙ্ক সব কিছু ঠিকঠাকই হওয়ার কথা ওকে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানান আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কি না যেটা বলছিলাম যে প্যাসিভ ভয়েস হ্যাঁ আমরা স্ট্রাকচারে যাব না আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি আমরা যদি প্যাসিভ ভয়েস বুঝতে চাই আমাদের বেসিক্যালি টেন্সের ব্যবহারটা খুব ভালোভাবে জানা লাগবে এটাতে যদি একটু ঘাটতি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করাটা একটু টাফ হবে ওকে আচ্ছা অলরেডি কমেন্ট করে জানাইছে ওকে ভাইয়া আচ্ছা এখন খেয়াল করেন প্যাসিভ ভয়েস আমরা টেন্সের দিক থেকে 12টা প্যাসিভ ভয়েস করি কিন্তু সবগুলো আমাদের কাজে লাগে না ইম্পর্টেন্ট বেশি যেগুলো কাজে লাগে সেগুলো বেসিক্যালি আমাদের ফোকাস করা উচিত প্রথমত আজকের ক্লাসটা আমি একটু র্যান্ডমলি ধরতে চাই যেমন ফর এক্সাম্পল আমরা টেন্স পড়ছি না টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটার কথাগুলো কিভাবে শেষ হয় বা এই কথাগুলো আমরা কিভাবে লিখি ধরুন আমি বললাম সরকার জনগণের কল্যাণের জন্য একটি আইন বাস্তবায়ন করেছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার যে কথাটার এন্ডিংটা সেটা হচ্ছে বাস্তবায়ন করেছে তারপরে বললাম যে হচ্ছে ফর এক্সাম্পল দাবি করেছে আমি বললাম যে আন্দোলনকারীরা কয়েকটি বিষয় নিয়ে দাবি জানিয়েছে বা দাবি করেছে তাহলে পারফেক্ট টেন্সের কথাগুলো আমাদের বেসিক্যালি গিয়েছে করেছে খেয়েছে যেমন ধরেন আমি বললাম এই বন্যা কবলিত অঞ্চলগুলোতে অনেক মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা বললাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এগুলো আমরা নিউজ পেপারে দেখি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেনীর বন্যা কবলিত অঞ্চলগুলোতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরকম বা অনেক কিছু তারা দান করেছে তাহলে যে করেছে গিয়েছে ধরেছে মেরেছে এরকম ধরনের এন্ডিংয়ে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের লেখাগুলো আমাদের লিখতে হয় বা বলতে হয় ওকে তো এই যখন আমাদের যেমন বাস্তবায়ন করেছে এটার জন্য আমাদের বেসিক যে জিনিসটা কে বাস্তবায়ন করছে গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্ট তো দিবই আমরা কিন্তু এই জায়গায় আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ এরপরে বাস্তবায়ন করা মানে ইমপ্লিমেন্ট কিন্তু আমার কথাটা যদি বাস্তবায়ন করেছে বলি আমি তাহলে ইমপ্লিমেন্টেড হয় আবার যদি বলি বাস্তবায়ন করতেছে তাহলে এম ইজ অথবা আর ইমপ্লিমেন্টিং হয় আইএনজি হয় ইমপ্লিমেন্টিং যেটা আমরা মুখস্থ করি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফ্রেজ এরকম এই আলোচনাটা একটু রিক্যাপ করার কারণ হচ্ছে আমরা আলোচনা করব মূলত প্যাসিভ ভয়েস পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস দিয়ে আজকে ক্লাসটা কন্ডাক্ট করাবো বড় বড় বাক্য আপনাদেরকে তৈরি করা শেখাবো এই জন্য আমাদের টেন্সটা একটু রিক্যাপ করা দরকার আছে তাহলে দাবি করেছে মানে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ
হ্যাজ আর হ্যাভের মধ্যে পার্থক্য কি? আমাদের যেগুলো সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। যেমন ধরেন শি, হি, ধরেন একজন ব্যক্তি বা কর্তৃপক্ষ, অথরিটি, ধরেন সরকার, এরকম। হ্যাঁ, ধরেন একটা অর্গানাইজ, ধরেন আপনার বস, তাহলে মাই বস, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, এরকম, তাই না? এগুলোর ক্ষেত্রে। আর হ্যাভ ব্যবহার করি কোনগুলোর ক্ষেত্রে? ধর আমি বললাম অথরিটির জায়গায় বললাম অথরিটিস, তারপর পিপল, ওয়ার্ল্ড লিডার না বলে যদি বলতাম ওয়ার্ল্ড লিডার্স, তখন আমাদের হয়তো হ্যাভ, এরকম ভাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন তাহলে খেয়াল করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইংলিশ তো আমরা অনেকভাবেই করতে পারি। এক্সপান্ড দেয়ার, হেল্পিং হ্যান্ড, এরকম এক্সপান্ডেড, তাহলে হ্যাজ অথবা এক্সটেন্ড করা, এক্সটেন্ডেড বলতে পারি, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া। ওকে, হ্যাভ বা হ্যাজ এক্সটেন্ডেড এরকম বলতে পারি আমরা চাইলে। ওকে, তো এটা হচ্ছে পারফেক্ট টেন্সের কথাগুলা। সেম গোজ টু পেসিভের যে বাক্যগুলা, এগুলোর ক্ষেত্রেও আমাদের একইভাবে কথাগুলা শেষ হয়, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে যেমন একজন ব্যক্তি, একটা অর্গানাইজেশন কিংবা কর্তৃপক্ষ কাজটা করে, ওই জায়গায় কর্তৃপক্ষ কাজটা করে সেটা গুরুত্বপূর্ণ না, কাজটা কি সেটা গুরুত্বপূর্ণ। যেমন আমি যে বললাম আগের সেন্টেন্সটায়, সরকার জনগণের কল্যাণের জন্য একটি আইন বাস্তবায়ন করে, এখন কে করে? সরকার। এন্ড সরকার আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই সরকারকে আমি প্রথমে ব্যবহার করছি। বাট যদি আমি বলতাম যে আইনটি গুরুত্বপূর্ণ, তাহলে সেক্ষেত্রে আমার আইন আগে বসাইতাম, যে একটি আইন বাস্তবায়ন করা হয়েছে জনগণের কল্যাণের জন্য, অথবা আইনটি জনগণের কল্যাণের জন্য বাস্তবায়ন করা হয়েছে। একটু খেয়াল করেন, আইনটি জনগণের কল্যাণের জন্য, অথবা আপনি চাইলে বলতে পারেন এই সমস্যাটিকে দ্রুত সমাধান করার জন্য একটি আইন বাস্তবায়ন করা হয়েছে, বা কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে, এভাবে আমরা বলতে পারি। আমরা আসতেছি অনেক সেন্টেন্স আজকে প্র্যাকটিস করব। আইনটি জনগণের কল্যাণের জন্য বাস্তবায়ন করা হয়েছে। দেখেন, পেসিভ ভয়েস পারফেক্ট টেন্স আমরা কেমনে বুঝবো? আর এটা বোঝার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এটা কি ইজ ব্যবহার করব, না হ্যাভ হ্যাজ বলবো, না হ্যাজ বিন বলবো, নাকি ইজ বিং বলবো, এগুলার জন্য আমার এন্ডিংটা জানা জরুরি। আদারওয়াইজ দরকার ছিল না আসলে, এন্ডিংটা জানা জরুরি। যাদের বেসিক দেবল দ্বারা বাংলা থিঙ্কিং করেন তারপরে ইংলিশ করেন, তাদের জন্য বলতেছি। আর ডিরেক্ট যারা ইংলিশ টু ইংলিশ লিখে ফেলতে পারেন, সেটা তো মাচ বেটার। আমার প্রথম দিকে টেন্সের আর পেসিভ ভয়েসের ক্লাসগুলা, পেইড ব্যাচের ক্লাসগুলা আমি বাংলা টু ইংলিশ আগে করাই, যাদের বেসিক দুর্বল। তারপরে সব ক্লাস আমি ইংলিশ টু ইংলিশ করি, বাংলা এক্সপ্লেন করি, বাংলা অর্থ বলে দেই, এভাবে করি বেসিক্যালি। আমার আপনার এই 25 ডিসেম্বর ব্যাচ 7 হচ্ছে শুরু হতে যাচ্ছে, রাত 10টার ব্যাচ, রাত 10টা। ওকে, এটা নিয়ে বিস্তারিত আরো পরে বলবো, আগে ক্লাসটা আমরা করি। আইনটি জনগণের কল্যাণের জন্য বাস্তবায়ন করা হয়েছে, তাহলে আমরা বুঝে গেছি এটা একটা পারফেক্ট টেন্স। এখন দেখেন, আইন কে বাস্তবায়ন করছে এখানে কি আছে? নাই। থাকতে পারে, আইন কে বাস্তবায়ন করছে এটাও থাকতে পারে, যে আইনটি জনগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে, সরকার কর্তৃক বা সরকার দ্বারা, সরকার কর্তৃক বা সরকার দ্বারা। এখন খেয়াল করেন তো, আমি এটা এই বাক্যে দিতেও পারি, নাও দিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, কারণ এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি এটা জানি কে বাস্তবায়ন করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এখন এই জন্য এটা আমি এখানে অ্যাড করলেও পারি, নাও করলে পারি, কোনো সমস্যা নাই। এখন যদি অ্যাড করি, আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি বলি যে আইনটি জনগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে, এভাবে বলা যে কথা সরকার জনগণের কল্যাণের জন্য আইনটি বাস্তবায়ন করেছে, এভাবেও তো একই কথা, তাহলে আমি ঘুরাইয়া লিখবো কেন? এটার কারণটা হচ্ছে, আগের সেন্টেন্সটায় সরকার বাস্তবায়ন করেছে যদি বলি, ওইটাতে কে বাস্তবায়ন করছে এটা গুরুত্বপূর্ণ, আর এই বাক্যটায় কি বাস্তবায়ন করেছে এটা গুরুত্বপূর্ণ, তাই এভাবে ঘুরাইয়া বলতেছি।
এই অংশটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে কোনো ব্যাপার না। এখন খেয়াল করেন, তাহলে এখন আইন কি নিজেকে নিজে বাস্তবায়ন করতে পারে না? যখন ব্যক্তি নিজেকে কাজটা করতে পারে না বা কাজটা করে নাই, হ্যাঁ, অন্যজন করছে, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন ধরেন, ইট ডাজেন্ট মিন যে এখানে সবসময় বস্তু থাকবে। যেমন আমি যদি বলি যে আই ওয়াজ ইনভাইটেড ইন দ্যাট ইভেন্ট, আই ওয়াজ ইনভাইটেড, আমি ইনভাইট করি নাই, আমাকে ইনভাইট করা হয়েছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। যদি আমি ইনভাইট করতাম তাহলে আমি বলতাম আই ইনভাইটেড হিম ইন দ্যাট ইভেন্ট, আমি তাকে ইভেন্টে ইনভাইট করেছিলাম। আর আমাকে ইনভাইট করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড, এই জন্য প্যাসিভ ভয়েস লাগে। ওকে, তাহলে আইনটি জনগণের কল্যাণের জন্য বাস্তবায়ন করা হয়েছে। তাহলে যেহেতু আমি বুঝছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন অর্থ দেয়, দ্যাট মিন্স আমার এখানে হ্যাজ অথবা হ্যাভ লাগবে। কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েস করি সবসময় তার অক্সিলারি ভার্বটা বেসিক্যালি তার পরের টেন্স যেটা সেটার হয়, অর্থাৎ পারফেক্ট টেন্সের পরেরটা পারফেক্ট কন্টিনিউয়াস, সেটার জন্য আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করি অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। দেন আমরা যখন প্যাসিভ আসবে তার মানে বাস্তবায়ন করা বলছে, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট যদি আমি বুঝতে পারি এটা প্যাসিভ, ডিরেক্ট আমার ভার্বের 3 নম্বর ফর্ম সবসময় থাকবে। তাহলে আইনটি মানে হচ্ছে দ্য ল, দ্য ল, ল তো সিঙ্গুলার, তার মানে হ্যাজ বিন কি ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন, হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, আইনটি বাস্তবায়ন করা হয়েছে। কেন? ফর দ্য বেটারমেন্ট অথবা ফর দ্য ওয়েলফেয়ার অথবা ফর দ্য ওয়েল বিং, সবগুলোই বলা যায়। বেটারমেন্ট মানে ভালোর জন্য বা কল্যাণের জন্য, বেটারমেন্ট, অথবা ধরেন ওয়েল বিং বলতে পারি আমরা, অথবা চাইলে আমরা ওয়েলফেয়ার বলতে পারি। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, আমরা ওয়েল বিংটা দিব এখানে, অথবা বেটারমেন্টটা দিলে সবচেয়ে বেটার আর কি। তাহলে ফর দ্য ওয়েল বিং অফ অথবা বেটারমেন্ট অফ, ফর দ্য বেটারমেন্ট অফ পিপল, অফ পিপল, পিপল, এখানে দাটা কিন্তু দেয়া লাগবে, এই দাটা দেয়া লাগবে, এটা ম্যান্ডেটরি। এটার কারণটা হচ্ছে বেটারমেন্টটা কার, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, বেটার না লিখে বেটারমেন্ট হবে, আমি জাস্ট অ্যাড করে দিলাম। আচ্ছা পুরোটাই লিখি, একটু খেয়াল করেন, বেটারমেন্ট। তাহলে দ্য ল হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ফর দ্য বেটারমেন্ট অফ পিপল, বেটারমেন্ট অফ পিপল, জনগণের। আপনি চাইলে অফ দ্য পিপলও বলতে পারেন, দা বললে এটা নির্দিষ্ট হবে কোন দেশের বা এরকম নির্দিষ্ট করে। তাহলে দ্য ল হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ফর দ্য বেটারমেন্ট অফ পিপল, জনগণের কল্যাণের জন্য আইনটি বাস্তবায়ন করা হয়েছে। আর যদি বলতাম সরকার বাস্তবায়ন করেছে আইনটি, তাহলে গভর্নমেন্টকে আমি সংক্ষিপ্ত করে গভর্নমেন্ট বললাম, হ্যাজ ইমপ্লিমেন্টেড হইতো, ইমপ্লিমেন্টেড, তাহলে সরকার বাস্তবায়ন করেছে, আর আইনটি বাস্তবায়ন করা হয়েছে, করেছে, করা হয়েছে, গিয়েছে, যাওয়া হয়েছে, হ্যাঁ এরকম আলোচনা করা হয়েছে, আলোচনা করেছে, এন্ডিংটা একই রকম দেখেন। তাহলে আমি যখন এরকম এন্ডিং পাবো তার মানে বুঝতে পারবো পারফেক্ট টেন্স, এবং আমি যখন বুঝতে পারবো যে আইন নিজে নিজে বাস্তবায়িত হইতে পারতেছে না তার মানে প্যাসিভ, তাহলে পারফেক্ট টেন্সের প্যাসিভ মানে হচ্ছে তারপরের কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। এইভাবে করে আসতে হবে। এখন বলতে পারেন ভাই এইটা এত কানেকশন করে আনা, এত কিছু থিঙ্কিং করে লেখা সম্ভব? হ্যাঁ, না, এত কিছু থিঙ্কিং আপনার আসবে না যখন আপনি এরকম দেখে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে এরকম থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে, অর্থাৎ ডিরেক্ট ইংলিশ টু ইংলিশ যখন প্র্যাকটিসের মাধ্যমে থিঙ্কিং করতে পারবেন তখন অটোমেটিক্যালি চলে আসবে যে হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, যারা এখানে জয়েন করছেন এতক্ষণ দেখতেছেন তারা আমার এতটুকু বুঝছেন কিনা? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, করতেছে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই না ভাইয়া? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। যেমন ফর এক্সাম্পল আপনার পারফেক্টের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মতন থাকে, কাজটা আগে শুরু হয়ে এখনো চলতেছে এমন। যেমন গত 3 বছর ধরে তারা একটি প্রকল্প বাস্তবায়ন করতেছে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর তারা যদি বলি যে তারা এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এতটুকু যদি বুঝেন, আমরা এবার যাব প্র্যাকটিসে, র্যান্ডম প্র্যাকটিস। আমাদের মাথায় যা সেন্টেন্স আসবে সেটা আমরা এখন প্র্যাকটিসে যাব। একটু খেয়াল করেন, দেশে
দেশে শৃঙ্খলা ফেরানোর জন্য আমার মাথায় যা সেন্টেন্স আছে ওইটাই লিখতেছি, এবং এগুলো এমন ধরনের সেন্টেন্স আমরা করব যেগুলো আমাদের রাইটিংয়ে বিসিএস আইএলস বলেন, ব্যাংকের রাইটিং, এছাড়া অন্যান্য রাইটিংয়ে আমরা বেশি ব্যবহার করি। আমি যাই, সে খায়, হ্যাঁ, সে আমাকে একটু উপহার দিয়েছে, এই ধরনের বাক্য আমাদের রাইটিংয়ে হয় না, স্পিকিংয়ে আমরা ব্যবহার করি বেশি হয়তো বা, কিন্তু রাইটিংয়ে আরও অ্যাডভান্স দরকার পড়ে। আপনি স্পিকিংয়ে যা বলবেন, যে ধরনের বাক্য বলবেন, রাইটিংয়ে এর চেয়ে অ্যাডভান্স বড় বড় বাক্য তৈরি করা লাগে। তাহলে মার্কটা আইএলসের ক্ষেত্রে ব্যান্ড স্কোরটা বেশি হবে, বিসিএস এর ক্ষেত্রে মার্কটা বেশি পাবেন, ব্যাংকের ক্ষেত্রে মার্ক বেশি পাবেন, এটা হবে। তাহলে দেশের শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু নতুন নিয়ম কানুন, আমরা সব আজকে পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ওইগুলো দিয়ে করবো, তাহলে দেখবেন এন্ডিংটা একই রকম হবে। শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু নতুন নিয়ম কানুন তৈরি করা হয়েছে। দেখেন কিভাবে শেষ হইলো, তৈরি করা হয়েছে। তাহলে নতুন নিয়ম কানুন তৈরি করা হয়েছে। নিয়ম কানুনকে আমরা রুলস রেগুলেশন বলতে পারি। কিছু বলছি না, কিছু মানে হচ্ছে সাম, তাই না, সাম। তাহলে কি তৈরি করা হয়েছে, কিছু নিয়ম কানুন। তাহলে সাম রুলস এন্ড রেগুলেশনস সেগুলা কি হ্যাভ বিন না হ্যাজ বিন? অবশ্যই হ্যাভ বিন হবে, তাই না? তাহলে হ্যাভ বিন কেন বুঝলাম, কিভাবে বুঝলাম? এই যে রেগুলেশনস আছে, রুলস আছে, তার মানে প্যাসিভ ভয়েস, সরি প্লুরাল। আপনি যখন সাম ব্যবহার করবেন, এটার পরে যখন আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করি, মানে যেগুলো আমরা গুনতে পারি বেসিক্যালি, এগুলার সবসময় প্লুরাল দিতেই হবে। আপনি এটা বলতে পারবেন না সাম ফ্যান, এটা বলা যাবে না, এটা গ্রামাটিক্যালি নট কারেক্ট। অনেকে বলেন ভাই আমি গ্রামারে দুর্বল, বেসিক দুর্বল, তাদের জন্য আপনার কোর্সটা কিনা, কোর্সটা করা ঠিক হবে কিনা, বেসিক থেকে পড়াবেন কিনা। আমি গ্রামার পড়াই না, কিন্তু আলোচনার মধ্যে অটোমেটিক্যালি গ্রামারটা চলে আসবে। এই যে একটু আগে বললাম সাম বললে এটা দিবেন, এটা গ্রামার অলরেডি হয়ে গেছে, তাই না ব্যাপারটা? তাহলে সাম প্যান ব্যবহার করতে পারবে না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে শেখাবো, আপনাকে এটা বলবো না সামের পরে কাউন্টেবল নাউন প্লুরাল হবে, এইগুলা মুখস্থ করে কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু সে, কি বলতে হবে আপনাকে, সাম ফ্যানস। কিন্তু যদি আনকাউন্টেবল হয় সাম ওয়াটার বললেই হয়, সাম সুগার, এরকম সাম রাইস, এরকম বলতে পারি আমরা। সাম ওয়াটার ওকে, কিন্তু সাম ফ্যান বলা যাবে না, ইউ হ্যাভ টু সে সাম ফ্যানস, ওকে? তাহলে সাম রুলস এন্ড রেগুলেশনস হ্যাভ বিন, প্রণয়ন করা বা তৈরি করা, নিয়ম কারণ যখন তৈরি করা হয় এটাকে আমরা ফর্মুলেট বলতে পারি, ফর্মুলেট করা। তাহলে হ্যাভ বিন ফর্মুলেটেড, ভার সব প্যাসিভ মানেই আমরা সবসময় বুঝবো এটা ভার্বের 3 নাম্বার। আর প্যাসিভ কিভাবে বুঝলাম, নিয়ম কানুন কি নিজেকে নিজে তৈরি করতে পারে না, পারে না। তাহলে আমাদের কি হবে, প্যাসিভ, ফর্মুলেটেড, হ্যাভ বিন ফর্মুলেটেড। কেন, দেশে আইন শৃঙ্খলা ফেরানোর জন্য। তাহলে কি গেটিং ব্যাক বলতে পারি, হ্যাঁ, গেটিং ব্যাক, শৃঙ্খলা ফেরানোর জন্য, হ্যাঁ, ফর গেটিং ব্যাক, অথবা ফিরিয়ে আনতে যদি বলি, ফিরিয়ে আনার জন্য, ফেরানোর জন্য বলা যে কথা। আমি আরেকটা জিনিস বলি, আপনি যখন কোনো একটা বাক্য থিঙ্কিং করেন, আমরা ন্যাচারালি নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের বাংলা, আমরা থিঙ্কিং করি বাংলায়, কিন্তু এটা আমরা তাড়াতাড়ি যারা যে যত স্পিডিলি আপনি এটাকে ট্রান্সলেট করে ফেলতে পারে, তার ক্ষেত্রে ইজি হয়ে যায়, তাই না ব্যাপারটা? এখন আপনি ফেরানোর জন্য না বলে ফিরিয়ে আনার জন্য বললেও আরো সহজ হয়। তাহলে ব্রিঙ্গিং ব্যাক, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, ব্রিঙ্গিং ব্যাক কি শৃঙ্খলা, অর্ডার, দেশে মানে ইন দা কান্ট্রি। এখানে ইন কেন বললো, অনেকের ক্ষেত্রে ভাই আমি তো কখন ইন বসাবো, কখন অন বসাবো, কখন অফ বসাবো, এগুলো কনফিউজ হয়ে যায়। একটা নির্দিষ্ট প্লেস বোঝাইতে আমরা এ বাচক যে ইয়াটা থাকে, বাংলার ক্ষেত্রে এটা বিভক্তি বলি আর কি। তো দেশে, তাহলে ইন দা কান্ট্রি, এই এরিয়াতে, এখানে একটা এ আছে, তাহলে ইন দিস এরিয়া, এই ঘরে, ইন দিস হাউস বা ইন দিস রুম, এই যে ঘরে বললাম, ঘরে, তাহলে এ, তাই না? তাহলে ব্রিঙ্গিং ব্যাক অর্ডার, ব্রিঙ্গিং ব্যাক কি ব্রিঙ্গিং ব্যাক করবে,
অর্ডার মানে হচ্ছে আপনার শৃঙ্খলা, অর্ডার বলতে এরকম বলতে পারি, অথবা ল এন্ড অর্ডার বলে আরো সুন্দর, আইন শৃঙ্খলা, ল এন্ড অর্ডার, অর্ডার ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি। তাহলে একটু খেয়াল করুন তো, আমি আপনাদের বলি যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটা কোর্সটা করলে আপনি নিউজ পেপারের মতো লিখতে পারবেন। তাহলে আমি আপনাকে প্রসেস শিখাই দিলাম, ক্লাসে 8-10টা বাক্য প্র্যাকটিস করলাম, এরপরে আপনারে আরও কিছু প্র্যাকটিস বাক্য করার জন্য শিট দিয়ে দিলাম, ওগুলো দেখে আপনি নিজে প্র্যাকটিস করলেন। এবং ক্লাসে আমি কি করি, শেষের দিকে আমি বোঝানোর পরে শেষের দিকে বলি আবার আপনার এটাতে বাক্য পাঠান, তখন যত গ্রামাটিক্যাল ভুল হয়, যত ধরনের শব্দগত ভুল হয়, এগুলো আমি কারেকশন করে দিই। এইভাবে করে করে আমার কোর্সটা কন্টিনিউ হয়, বেসিক্যালি কোর্সগুলো কন্টিনিউ হয়। তো এইভাবে কিন্তু আমি এই জন্য বলি যে আপনি নিউজ পেপারের মতন লিখতে পারবেন আমার কোর্সটা করলে, কারণ আমি শেখাই ওই ধরনের অ্যাডভান্স, আমি খাই সে যায় এইসব আমি ন্যাচারালি শেখাই না। এবং যেটা বলি যে গ্রামার আমি নিজে ক্লাসে অটোমেটিক্যালি আপনি শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা পরে আরো বাক্য প্র্যাকটিস করব। এবার একটু জাস্ট আমার ফ্রি হ্যান্ড রাইটিং যে ব্যাচ 7 আসতেছে সেটা নিয়ে জাস্ট কিছু ইনফরমেশন দেই। ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 7, ব্যাচ 7 শুরু হবে হচ্ছে 25শে ডিসেম্বর, আর মাত্র কয়দিন পর, 25 ডিসেম্বর। এবং এটা রাত 10টার ব্যাচ। অনেকে যারা চাকরি করেন অনেকেই বলেন রাত 10টার, অনেক দিন পরে শিডিউল ফাঁকা করতে পারছি। সো রাত 10টার ব্যাচ, রাত 10টার ব্যাচ। ক্লাস পাবেন হচ্ছে 30টা ক্লাস পাবেন। ক্লাসগুলোর ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা করে, তার মানে টোটাল 45 ঘন্টার কোর্স, এটা 45 ঘন্টার কোর্স। ওকে, প্রত্যেকটা ক্লাসের যে টপিক পড়াবো আমি, টপিক বেসড পড়াই আমি বেসিক্যালি। যেমন আমি বললাম একদিন কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ দিয়ে প্র্যাকটিস করাই, তাহলে কুড হ্যাভ শুড হ্যাভ দিয়ে আমি প্র্যাকটিস করলাম। ওরকম প্রত্যেকটা টপিকের জন্য আপনি শিট পাবেন, ওই শিটে যাতে আরও প্র্যাকটিস করতে পারেন, ক্লাসে আমি নিজে প্র্যাকটিস করাবো। প্লাস আপনাদের ভোকাবুলারি বা রাইটিংয়ের ক্ষেত্রে তো অনেক ভোকাবুলারি দরকার পড়ে বা বিভিন্ন দরকার পড়ে, এই জন্য আলাদা আলাদা শিট পাবেন। অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের, ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজ ইডিয়মস, এবং আলাদা কিছু ভার্ব এবং টপিক বেসড ভোকাবুলারি, যেমন এগ্রিকালচার রিলেটেড, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, ধরেন ফর এক্সাম্পল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভোকাবুলারি, এগুলার শিট দিয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে 35টা। তাহলে 30টা ক্লাস, 35টা এক্সাম। হ্যাঁ, ব্যাচ 6কে এক্সাম নিয়ে এখনও শুরু করি নাই, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে অলরেডি। আর ব্যাচ 5কে কিছু এক্সাম নিছি, আমরা এক্সামটা গোছায় আসা আবার নিব। আমার বর্তমানে যে 3টা বড় ব্যাচ চলতেছে, ব্যাচ 5, ব্যাচ 6 এবং বিসিএস এর রিটেন ব্যাচ চলতেছে। বিসিএস রিটেন ব্যাচটা অনেকখানি হয়ে গেছে, 5 শেষ পর্যায়ে, 6 অল্প কিছু, 3 ভাগের 1 ভাগের মতন, 1 ভাগের চেয়ে কম ক্লাস হয়েছে। তো ব্যাচ ওইগুলাতে আমি আবার এক্সাম করব। যারা আছেন এখানে দেখতেছেন, ভাই আমাদের তো এখনো এক্সাম কয়েকটা নেন নাই, কয়েকটা নিছেন, এরকম আবার আপনাদের পুরো শিট দিয়ে দেবো আমি, শিটের কাজ গুছাই আসতেছি, একটু রিভাইজ দিতেছি, এইগুলোর উপরে এক্সাম হবে ডিরেক্ট। তাহলে এই ছিল মোটামুটি ব্যাচ 7-এর একটা কোর্স ফি আমার সবসময় যা থাকে 1020 টাকা। ও এই কোর্সটা আবার আমি একটু এখন থেকে কোর্স একটু করে নিয়ে আসছি, 3 মাস, 3.5 মাসের, 4 মাসের কোর্স অনেক দেরি হয়ে যায়, শেষ করা যায় না, অনেকেই ধৈর্য হারায় ফেলে। তো এখন থেকে সপ্তাহে 4 দিন করে ক্লাস, সপ্তাহে 4 দিন, কোর্সটা হচ্ছে 2 মাসের কোর্স, 2 মাস চলবে কোর্সটা, সপ্তাহে 4 দিন, 2 মাস, 2 মাসে প্রত্যেকটা ব্যাচ উঠে যাবে। ভাই আপনার স্পোকেন কোর্স বন্ধ করলেন কেন, আবার চালু করার ব্যবস্থা করেন। আইস রিডিং প্যাসেজ সলভ কবে শুরু হবে? এটার রেকর্ড চলতেছে, 13টা হয়েছে, রিসেন্টলি আরও 2টা রেকর্ড করছি, 13টা রেকর্ড হয়েছে। রেকর্ড করা আসলে সময় পাই না বেসিক্যালি, ওইগুলা 20টা প্লাস রেকর্ড হইলে আমি ভর্তি নেওয়া শুরু করবো। আইএলসের যে রিডিংয়ের প্যাসেজের কথা বলা হয়েছে ওইটা, ঠিক আছে। আর স্পোকেন কোর্স বন্ধ করার কারণ হচ্ছে স্পোকেন কোর্সটা আমি যদি এককভাবে পড়াই, আসলে আমার আরও লোকবল লাগবে। দেখা গেছে স্পোকেনের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব হইলে বেটার, প্র্যাকটিসের ব্যবস্থা রাখা আলাদা, তারপর এটা আরও বেশি পরিমাণে বড় পরিসর লাগবে। আর এটার কোর্স ফিও লাগবে অনেক বেশি, আসলে এত কম কোর্স ফিতে এটা পোষানো টাফ, কোয়াইট ইম্পসিবল, এরকম আর কি ব্যাপারটা। এই জন্য আপাতত বন্ধ করছি, পরবর্তীতে আনলেও আমার হয়তো রেকর্ড কোর্স আসবে। সো আমরা আবার বাক্যে ফিরি প্র্যাকটিসে। আমরা কি করতেছিলাম, প্যাসিভ ভয়েসের যেটা পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস এই ধরনের। তা আমরা ধরেন র্যান্ডমলি আরও কয়েকটা বাক্য মাথা থেকে আনি। ফর এক্সাম্পল আমি বললাম যে
এই সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য এই সমস্যাটি র্যান্ডমলি মাথায় যা আসে, বাক্য তৈরি করা এবং বাক্য এটাকে ছোট বাক্যকে টেনে টেনে বড় করা, এটাও কিন্তু একটা কোয়ালিটি। এই জিনিসটা আপনাদেরকে ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে ক্লাসে শিখাই দেওয়া হবে যে কিভাবে আপনি একটা বাক্যকে বড় করবেন, কিভাবে বাক্য নতুন করে থিঙ্কিং করবেন। এই সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য এই সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দেখেন, তাহলে টিম কি নিজেকে নিজে গঠন করতে পারে না, তার মানে প্যাসিভ ভয়েস। এখন দেখেন শেষে আছে করা হয়েছে, তার মানে বুঝতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। প্যাসিভ ভয়েস বুঝছি, আর এইটা আমি ধরতে পারছি, তার মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আমাদের টিম গঠন করা হয়েছে। গঠন করা মানে কি হবে? ফর্ম করা। ফর্ম কিন্তু একটা ভার্ব। এইটা ফর্ম কিন্তু একটা ভার্ব। এই ফর্ম মানে আবার আমরা গুগল ফর্ম বলি, অ্যাপ্লিকেশন ফর্ম বলি, ওইটাও আবার হয়। ওইটা আবার নাউন আকারে ব্যবহার করা হয়। তাহলে একটা বিশেষ টিম, তাহলে স্পেশাল টিম। তাহলে একটা বিশেষ টিম তো হ্যাজ বিন হবে নিশ্চয়ই, তাই না? তাহলে হ্যাজ বিন ফর্মড, কি করা হয়েছে? গঠন করা হয়েছে। কেন? এই সমস্যার দ্রুত সমাধান করার জন্য। একটু খেয়াল করেন, এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে। সমাধান করার জন্য মানে কি? সমাধান করা ইংলিশ কি? সলভ। তাহলে জন্য বলছে না, ফর সলভ হবে না, এটা হবে ফর সলভিং। কারণ প্রিপোজিশনের পরে একটা ভার্ব হয় না, ভার্বের মেইন ফর্ম হয় না, টু এর পরে হয়, যেমন টু সলভ। এই জায়গায় আমরা টু সলভ দিলেও হবে, সমাধান করতে বোঝাবে তখন। এগুলো আরো ডিটেলসে ক্লাসে আলোচনা করা হয়। দেখেন, তার মানে প্রিপোজিশনের পরে যদি ভার্ব হয় না, এটাকে একটা নাউনে কনভার্ট করতে হয়, এটাকে দিতে হবে ফর সলভিং। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন, ভাই নাউনে যেহেতু কনভার্টই করবেন, তাহলে সলভের তো একটা নাউন আছে সলিউশন, কেন দিব না? কারণ এই জায়গায় এটা নাউনের মতন করে হয় না, এটা ভার্বের মতন করে আপনার কথাটা হয়েছে। তাহলে ফর সলভিং, একটা খেয়াল করেন, তাহলে ফর সলভিং ফর কুইক দ্য প্রবলেম, ফর সলভিং দিস প্রবলেম কুইকলি। আমরা চাইলে কুইকলিটা এই জায়গায় দিতে পারবো, কুইকলি, অথবা রেপিডলি নামে আরেকটা শব্দ আছে, রেপিডলি, কুইকলি, রেপিডলি, হারিডলিও হইতে পারে। হ্যাঁ, প্রবলেম কুইকলি, অর্থাৎ ইমিডিয়েট ভার্ব, দ্রুত সমাধান করা। তার মানে সমাধান করাকে মডিফাই করতেছে, তো ইমিডিয়েটলি ভার্বের আগে দিতে পারবেন ফর কুইকলি সলভিং, এভাবে দিতে পারবেন, বা টু কুইকলি সলভ, এরকম দিতে পারবেন, বা আমরা ন্যাচারালি শেষেও দিই অনেকে কুইকলি। তাহলে আ স্পেশাল টিম হ্যাজ বিন ফর্মড ফর সলভিং দিস প্রবলেম। এরপরে এই বাক্য আরো বড় করা যাবে, এগুলো আমি আরো অ্যাডভান্স রাইটিংয়ে, আমি প্রথম হিসাব করি যে প্রথম ক্লাসগুলো টেন্সের এবং প্যাসিভের ক্লাসগুলো হচ্ছে অনেকটা আপনার বেসিকদের জন্য। তারপরে আপনি বড় করবেন যেন এই যে গঠন করা হয়েছে, আপনি বললেন যে যেই টিমটা বা যা আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য কিছু নতুন নতুন আইডিয়া বের করবে, তখন আমরা হুইচ দিয়ে এটাকে বড় করব। এই যে হুইচ দিয়ে বড় করব, এগুলাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলি, যে রিলেটিভ প্রনাউন বলি, যে হুইচ, হোয়াট, ওয়েন, হাউ। এগুলো আবার অ্যাডভান্স ক্লাসে গিয়ে এগুলো কিভাবে একটা বাক্যের ভিতর আরেকটা বাক্য অ্যাড করা যায়, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ন্যাচারালি। ওকে, কুড়িগ্রাম থেকে থ্যাঙ্কস ভাইয়া, টু সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, প্রিয়া আক্তার দিছে টু সলভ দ্য প্রবলেম ইমিডিয়েটলি, একজন দিছে ইমিডিয়েটলি, স্পেশাল টিম হ্যাজ বিন ফর্মড, এটাও হবে। ওকে, সো আমরা এবার আপনারা ছোট একটা বাক্য দিই, এরপরে আমরা এটা নিজেরাই বড় করব। আমি ছোট বাক্য আগে দিই আপনাদেরকে, তারপরে এটা আমরা বড় করব। হ্যাঁ, সবাই মিলে বড় করব। দেখি যারা লাইভ দেখতেছেন তারা সবাই এটা আনসার করার চেষ্টা করবেন। আমি বললাম একটি নতুন ভবন তৈরি করা হবে, একটি নতুন, এরপরে বাক্যটা আমি বড় করে দিব আপনাদেরকে, ভবন
তৈরি করা হবে। ভবন কি নিজে কিনে তৈরি করতে পারে? পারে না। এক নতুন ভবন তৈরি করা হবে। এই বাক্যটা আপনি একটু কমেন্ট বক্সে আমাকে করে দেখান, এতটুকুই। তারপরে বাক্যটাকে আর কি কি অ্যাড করে আমরা এটাকে 2 লাইন 3 লাইনে করতে পারি, যেটা আইএলস, অ্যাডভান্স রাইটিং, বিসিএস ব্যাংক সহ অন্যান্য কাজে লাগবে বেশি। এতটুক বাক্য আসলে করে লাভ নাই, বাক্য করতে অনেক বড় বড়। তো কীভাবে করতে হবে ওই জিনিসটা আমি আপনাদেরকে এখন এই বাক্যের মধ্যে দেখাই দিব। ওকে, এটা একটু সবাই কমেন্ট করেন দেখি। আর আপনারা একটু যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করবেন, লাইভটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে বা অন্যান্য বিভিন্ন গ্রুপগুলোতে। ওকে, তাহলে এরকম মাঝে মাঝে আপনারা ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে নিজেদের বেসিকটাকে ডেভেলপ করতে পারবেন। একটু যারা দেখতেছেন তারা কমেন্টে আমাকে এটার আনসার করেন দেখি। ওকে, অলরেডি কি একজন আনসার করছে? আ নিউ বিল্ডিং। ও আচ্ছা, আমরা পেসিভে তৈরি করছি, সরি, একটা নতুন ভবন তৈরি করা হয়েছে। আচ্ছা, ওইটা বাদ, আমরা যে আলোচনায় আছি ওই আলোচনায় থাকি। উইল বি যে দিচ্ছেন ওটা ফাইন হয়েছে, উইল বি কনস্ট্রাক্টেড। হ্যাঁ, পেসিভ ভয়েস। রোকন সম্ভবত আমাদের ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ওকে, হয়েছে দিয়ে করেন। নতুন ভবন তৈরি করা হয়েছে, কিভাবে হবে? আ নিউ বিল্ডিং, আ নিউ বিল্ডিং হ্যাজ বিন হবে না? হ্যাজ বিন তৈরি করা মানে এখানে বিল্ডিং নতুন যেহেতু কনস্ট্রাক্ট করা হইতে পারে, তাহলে হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। ওকে, কনস্ট্রাক্টেড। তাহলে একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, আর নিউ বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। এখন আসেন এটাকে আমরা একটু এক্সপান্ড করার চেষ্টা করি। ওকে, নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে কেন, এটা আমরা দিব। তাহলে আমরা বলতে পারি বন্যা কবলিত মানুষদের আশ্রয়ের জন্য। একটু খেয়াল করেন, বন্যা কবলিত মানুষদের আশ্রয়ের জন্য আমরা এই জায়গা থেকে এখানে অ্যাড করি, বন্যা কবলিত মানুষদের আশ্রয়ের জন্য ফেনীতে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। তাহলে একটু খেয়াল করেন তো, আপনি যদি এই বাক্যটা এবার লিখেন, আমি একটু লিখি যে কত বড় বাক্য হয়, এটাকে আরো বড় করতে পারবো আমরা। হ্যাঁ, তাহলে এক বাক্যের থেকে আরো কিভাবে যুক্ত করে বর্ণনা করা, যেগুলো অ্যাডভান্স রাইটিং এ গিয়ে আমরা কাজ করি। তাহলে বন্যা কবলিত মানুষদের, বন্যা কবলিত মানুষের বা মানুষদের লিখি আমরা, মানুষদের আশ্রয়ের জন্য ফেনীতে যেহেতু রিসেন্টলি বন্যা হয়েছে, কুড়িগ্রামের দিকে বন্যা হয়েছে, হ্যাঁ, ফেনীতে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে বন্যা কবলে মানুষের আশ্রয়ের জন্য ফেনীতে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে, এটা একটা 2 লাইনের বাক্য। আমরা এক লাইনে 5টা ওয়ার্ড লিখি আমাদের খাতায়, 1 2 3 4 5, এখানে একটা আছে 1 2 3 4 5 6 7টার মতন এক্সট্রা আছে আরো। হ্যাঁ, তার মানে 2 লাইনের চেয়েও একটু বড় বা 2 লাইন। তাহলে একটু খেয়াল করেন তো, এখন আমার এক্সট্রা লাগবে কেন? তৈরি করা হয়েছে আশ্রয়ের জন্য। তাহলে আশ্রয় মানে কি? শেল্টার। তাহলে ফর দা শেল্টারের জন্য। এখানে দাটা ব্যবহার করছি কেন? কাদের শেল্টার, এটা আমাদের মেনশন করা আছে, মানুষদের। কোন মানুষ? বন্যা কবলিত। ফর দা শেল্টার অফ, বন্যা কবলিত মানে ফ্লাড এফেক্টেড, ফর দা শেল্টার অফ ফ্লাড এফেক্টেড পিপল। কোথায়? আপনার ইয়াতে, ফেনীতে। তাহলে ইন ফেনী। এটাকে ন্যাচারালি আমরা স্ট্রাকচার ওয়াইজ এমপিটি বলি, এটাকে এমপিটি আর।
ওকে, রিজনটা সবার শেষে থাকে, প্লেস আগে থাকে, এই জন্য ইন ফেনিটা আগে ব্যবহার করলে বেটার। বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইন ফেনি, ফেনিতে বিল্ডিং তৈরি করা হয়েছে, লাস্টে ব্যবহার না করে। কেন? ফর দ্য শেল্টার অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এমপিটিআর মানে পি, এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। হ্যাঁ, এগুলো আরও বিস্তারিত আলোচনা বুঝাই দেওয়া হবে এক্সাম্পল দিয়ে ক্লাসের মাধ্যমে, একটু খেয়াল করেন। তাহলে ফর দ্য শেল্টার অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ফ্লাড বন্যা কবলিত মানুষদের আশ্রয়ের জন্য আর নিউ বিল্ডিং হ্যাজ বিন, এটা চাইলে কিন্তু শুরুতেই দিতে পারবেন আপনারা, এটা যে শেষে দেয়া লাগবে এমন না। এ ফর দ্য শেল্টার ইন দ্য, এটাও আগে দিতে পারবেন চাইলে, অথবা ইন ফেনি এই কথাটা আগে দিতে হবে, তবে আগে দিলে মেইন ভার্ব সেন্টেন্সটাকে কমা দেওয়া লাগবে। যেমন আপনি যদি ইন ফেনি আগে দেন, ইন ফেনি কমা দিলেন, তারপর আর নিউ বিল্ডিং হ্যাজ বিন ফরমেটেড ফর দ্য শেল্টার অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল, অথবা ফর দ্য শেল্টার অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল এই কথাটা আগে বললেন, কমা দিলেন, তারপর আর নিউ বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইন ফেনি। সো 25 তারিখ আমার যে 25শে ডিসেম্বর যে ব্যাচটা শুরু হইতেছে, এটা আশা করি আপনারা যারা এখনও আমার কোর্সে এনরোল না, অন্যান্য ব্যাচগুলোতে এখনও ক্লাস করেন নাই, তারা এটাতে ভর্তি হয়ে যাবেন, আশা করি উপকার পাবেন। 30টা ক্লাস শেষ করলে আমি কথা দিচ্ছি আপনার ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। ওকে, সো ফার আজকের ক্লাসটা মোটামুটি বুঝছেন কিনা? হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ফর দ্য শেল্টার অফ ফ্লাড এফেক্টেড পিপল ইন ফেনি। হ্যাঁ, সজল ঠিক আছে, ফেনিটারে আগে দিলে বেটার। আমাদের একটা সিরিয়াল আছে এমপিটিআর বলে, ম্যানার, প্লেস, টাইম, তারপরে থাকে রিজন। এটা একটা নিয়ম আছে। যেমন আমরা উড়ে পাখি আকাশে না বলে পাখি আকাশে উড়ে বললে এটা সুন্দর শৃঙ্খলা থাকে। হ্যাঁ, এভাবে করে করে আর কি, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকের ক্লাসে কি করলাম, আপনার প্যাসিভ ভয়েস, পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস বা এটা নিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়, সেন্টেন্সকে বড় তৈরি, সেটা প্র্যাকটিস করলাম। প্যাসিভ ভয়েসের আমাদের এখনকার এটাতে টেন্সের ক্লাস নিব 4 থেকে 5টা, নতুন ব্যাচ যেটা আসতেছে, আর 3টা থাকবে প্যাসিভ ভয়েসের ক্লাস, 3টা থাকবে প্যাসিভ ভয়েস, না প্যাসিভ ভয়েসের, হ্যাঁ 5টা থাকবে টেন্সের, 4 থেকে 5টা, 4টা থাকবে প্যাসিভ ভয়েসের। প্যাসিভ ভয়েসের ক্লাস এখন একটু বাড়াইতেছি যাতে বেশি বেশি প্র্যাকটিস করা যায়। পূর্ণরূপ কি? এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। কেন, কোথায়, কখন, কিভাবে। এম মানে কিভাবে। ওকে, আচ্ছা। সো তারপরে আমরা যাই হচ্ছে অ্যাডভান্স লেভেলে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ দিয়ে, ইফ কন্ডিশনালগুলো দিয়ে, হোয়াট এভার, ওয়েন এভার, হুইচ এভার, নট অনলি বাট অলসো সো, এগুলো আলাদা আলাদা প্র্যাকটিস ক্লাস থাকে। প্রত্যেকটা ক্লাসে আমি প্র্যাকটিস করানোর মাধ্যমে তারপরে আমি চ্যাট বক্সে হচ্ছে প্র্যাকটিস দেই, তারপর সেগুলা ফিডব্যাক দেই। এই হচ্ছে টোটাল আমার কোর্স আপডেট, যেটা 25 তারিখ আসতেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই, ছোট একটা ক্লাস ছিল, মাঝে মাঝে আপনাদের সাথে এভাবে দেখা হবে। এই ক্লাসগুলো করে, আমার ফ্রি ক্লাসগুলো করে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইউ বি এবল টু get a lot of knowledge from my free classes, and you are most welcome if you want to enrich yourself through my paid batches. Okay, so thank you so much.